কলেজ বিশ্ববিদ্যালয়ের ছুটি 14 নভেম্বর পর্যন্ত। আসতে পারে করোনার দ্বিতীয় ঢেউ, মোকাবেলায় প্রস্তুত সরকার। 24 ঘন্টায় দেশে 25 জনের মৃত্যু, ফ্রান্সে লকডাউন। মুক্তিযোদ্ধা শব্দের আগে বীর শব্দটি ব্যবহার করতে হবে। মার্কিন নির্বাচন, দুই শিবিরের শেষ মুহূর্তের জোর প্রচারণা। এটি নিউজ দেখছেন, আখি ভদ্র স্বাগত জানাচ্ছি সন্ধ্যা 6টা নিউজ আওয়ারে। এতক্ষণ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। আগামী 14 নভেম্বর পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে আগামী বছরের এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে খুবই সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায় কিনা সে বিষয়টি ভাবছে সরকার। কিন্তু সবই করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। গত 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সবশেষ 31 অক্টোবর পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা ছিল। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রীর ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে সেই ছুটি বাড়ার ঘোষণা এলো। নভেম্বর মাসের 14 তারিখ পর্যন্ত আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে, কিন্তু তারপরও আমাদের বিশেষ করে যারা আগামী বছর এসএসসি পরীক্ষা দিবেন বা এইচএসসি পরীক্ষা দিবেন তাদের কথা বিবেচনায় রেখে আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা একটা চেষ্টা করে দেখব যে পরিস্থিতি যদি অনুকূল হয় তাহলে আমরা সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবার একটা চেষ্টা করতে পারি। কোনো না কোনো ধরনের হয় টেস্ট পরীক্ষা হবে, নয় কোনো একটা অ্যাসেসমেন্ট হবে, হয়ে যাদেরকে মনে করা হবে যে তারা এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য তৈরি আছেন তারা এসএসসি পরীক্ষা চলে যাবেন। জানুয়ারিতে বই উৎসব প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বললেন, বই আমাদের তৈরি হয়ে যাবে। এবার তো খুব স্বাভাবিক কারণেই, এই স্বাস্থ্য ঝুঁকির কারণেই নিশ্চয়ই আমরা সেই রকম সমাবেশ করে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া সেটি আমরা করতে পারবো না। বিভিন্ন স্কুলে টিউশন ফি কমানোর বিষয়ে মানবিক নন এক সাংবাদিকের প্রশ্নে শিক্ষামন্ত্রী জানান, টিউশন ফি কমানোর বিষয়টি সবার জন্য সমানভাবে প্রযোজ্য নয়। বেশ কিছু ফি আছে যেগুলো তো আসলে এড়াবার কোনো উপায় নেই। আর শিক্ষা প্রতিষ্ঠান যদি ফি না পায় তাহলে তার শিক্ষক কর্মচারী বা সেই শিক্ষায়তন সেটিকে মেনটেন করবার খরচ সেগুলো কোথা থেকে আসবে, এবং যদি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের জন্যও, আমাদের পুরো শিক্ষা ব্যবস্থার জন্য সেটি কিন্তু মোটেই সুখকর কিছু হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 4র্থ বর্ষের পরীক্ষা ও কারিগরি শিক্ষায় যেসব পরীক্ষা বাকি আছে সেগুলো নেওয়ার বিষয়ে ঘোষণা আসছে খুব শীঘ্রই। এখন থেকে 1 মাস বা 2 মাস পরে যদি পরীক্ষা হয় তখন যেন তারা না বলেন যে আমরা তো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারিনি। সর্বতোভাবে আমরা চেষ্টা করব যে এদের পরীক্ষাগুলো আমরা নিয়ে নিতে। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও আলোচনা করব, ইতিমধ্যে কিছু কথা হয়েছে, আর কারিগরি তাদের সঙ্গেও কথা বলবো যে কিভাবে আমরা এই পরীক্ষাগুলো আমরা নিয়ে নিতে পারি। আমাদের মাথায় কিন্তু এগুলো সবই আছে, আমরা বিবেচনা করছি, আর তাদেরকে আহ্বান জানাবো তারা যেন এখন থেকেই জোর প্রস্তুতি নিয়ে নিতে থাকেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বা বিশ্ববিদ্যালয় খুলে দেবার বিষয়ে কর্তৃপক্ষকে করোনার বিষয়টি মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। কোনো বিশ্ববিদ্যালয় তার নিজের কোনো একটা স্বার্থ শুধু দেখলে তো হবে না, তাদেরকে কিন্তু সকল শিক্ষার্থীর যে স্বার্থ, আমাদের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার জন্য যা ভালো সেই বিষয়গুলোকেও তাদের বিবেচনায় নিতে হবে। ব্রিফিং এ শিক্ষামন্ত্রী আরো জানান, 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল দেয়া হবে খুব শীঘ্রই আশা করছি ইনশাআল্লাহ রেজাল্ট পাবলিশ হবে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। এদিকে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের তাদের স্কুলগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় মূল্যায়ন করে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সব প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন
কিন্ডারগার্টেন 14 নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। বার্ষিক পরীক্ষা হবে না, তবে 15 নভেম্বরের পর স্কুল খোলা সম্ভব হলে পরীক্ষা নেবারও সুযোগ থাকে। তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়বে কিনা তা নির্ভর করছে করোনা ভাইরাস পরিস্থিতির ওপর। এক প্রশ্নের উত্তরে তিনি আরও জানান, শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতেই নতুন বই পাবে, তবে এবার বড় আকারে বই উৎসব হবে না। নভেম্বর পর্যন্ত স্কুল কলেজ আমাদের মূল্যায়ন পদ্ধতি স্ব বিদ্যালয়ে আমরা সেইভাবে একটা ধারণা তাদেরকে দিয়ে দেব, এইভাবে করবে। তাদের স্ব বিদ্যালয়ে যারা পড়াশোনা করে তাদের যে মেজর যে সাবজেক্টগুলো আসে আমরা এটা জিজ্ঞাসা করলো, এইভাবে করতে পারে। কোনো পরীক্ষা টরীক্ষা নিবে না, হয়তো বা মৌখিক। একদম যদি আমরা বলি যে না পরীক্ষা টরীক্ষা হবে না, তো অটো পাস হয়ে গেল। তা আমরা এই অটো পাসের বদনামটার থেকে ওদের রক্ষা করতে চাই। পরিষ্কার যারা পরীক্ষা দিয়ে পাশ করছে, অটো পাস করে নাই। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সব রকম প্রস্তুতি নিয়েছে সরকার। একথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইউরোপে করোনার প্রকোপ যেহেতু আবারও বেড়েছে, এর প্রভাব পড়বে বাংলাদেশেও। সকালে স্বাধীনতা পুরস্কার 2020 প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, বিশ্বের বুকে মাথা উঁচু করে চলবে বাংলাদেশ, সেই লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার। দেখব রেজওয়ান ফয়েজের রিপোর্ট। স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা। প্রতি বছর 25শে মার্চ এই পুরস্কার দেয়া হলেও করোনা মহামারীর কারণে এবার দেয়া হলো 29শে অক্টোবর। বৃহস্পতিবার সকালে ওসমানী মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক পুরস্কার প্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন। এবছর 8 ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেয়া হয়েছে। এর মধ্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের জন্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। প্রয়াত কমান্ডার অবসরপ্রাপ্ত আব্দুর রৌফ, প্রয়াত মোহাম্মদ আনোয়ার পাশা এবং মরহুম আজিজুর রহমানকে দেয়া হয়েছে স্বাধীনতা পুরস্কার। এছাড়া চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ওবায়দুল কবির চৌধুরী ও অধ্যাপক ডাক্তার AKMA মুক্তাদির এই সম্মাননা পেয়েছেন। সংস্কৃতিতে কালীপদ দাস ও ফেরদৌসী মজুমদারকে দেয়া হয়েছে স্বাধীনতা পুরস্কার। এছাড়া শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসাবে টাঙ্গাইলের মির্জাপুরের ভারতেশ্বরী হোমস এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। প্রধানমন্ত্রী সময় বললেন, 75-এর পর এদেশের স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে, নষ্ট করা হয়েছে বাংলাদেশের ভাবমূর্তি। 21 বছর পর আমি যখন সরকার গঠন করি, তারপর থেকেই বাংলাদেশের ইতিহাস মানুষের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করি। কারণ আমরা তো মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি। তো বিজয়ী জাতি কেন আমরা অন্যের কাছে হাত পেতে চলবো, মাথা নিচু করে চলবো? বিশ্বে গর্বের সাথে নিজেদের পরিচয় দেয়া, যে উদ্দেশ্যে দেশের স্বাধীনতা, শেখ হাসিনা বললেন সেই লক্ষ্য পূরণেই কাজ করে যাচ্ছে তার সরকার। কারো কাছে ভিক্ষা চেয়ে হাত পেতে নয়, নিজের পায়ে দাঁড়িয়ে সম্মানের সাথে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলা, এই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিচ্ছি। এবছর স্বাধীনতা পুরস্কার পাওয়া আজিজুর রহমান কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তা উল্লেখ করে প্রধানমন্ত্রী বললেন, সামনে করোনা মহামারীর প্রকোপ আরো বাড়তে পারে, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আবার নতুনভাবে এই প্রাদুর্ভাব দেখা গেছে ইউরোপে ব্যাপকভাবে, এবং ইউরোপে যখন আসে এর ধাক্কাটা আমাদের দেশেও আসে। তা আমরা এখন থেকে প্রস্তুত, আমরা এখন থেকে তৈরি হচ্ছি, বিভিন্নভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি, প্রত্যেকটা জেলা হাসপাতালকে আমরা প্রস্তুত রাখছি। আমি রেজওয়ান ফয়েজ, ATN নিউজ, ঢাকা। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 25 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 5886। 112টি ল্যাবে পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছেন 1681 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,04,760। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে দেশে কোভিড-19 সংক্রান্ত সবশেষ এই পরিস্থিতি জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে চিকিৎসাধীন আরও 1548 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত 24 ঘন্টায়। এ নিয়ে মোট সুস্থ হলেন 3,21,281 জন। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে 23,10,589 জনের। করোনা ভাইরাসের কারণে ফ্রান্সে দ্বিতীয়বারের মতো লকডাউন ঘোষণা করা হয়েছে। শুক্রবার থেকে পুরো নভেম্বর মাসে এই লকডাউন কার্যকর থাকবে। বুধবার রাতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই ঘোষণা দেন। মানুষ
এ সময় কেবল প্রয়োজনীয় কাজ বা চিকিৎসার জন্যই বাইরে যেতে পারবেন, তাছাড়া নয়। রেস্তোরাঁ এবং বার ব্যবসাকে অপ্রয়োজনীয় বলে মন্তব্য করে ফরাসি প্রেসিডেন্ট বলেন, লকডাউনে এগুলো সব বন্ধ থাকবে, তবে খোলা থাকবে স্কুল এবং কারখানা। মঙ্গলবার ফ্রান্সে 33,000 মানুষ করোনা আক্রান্ত হয়েছে বলে জানায় দেশটির স্বাস্থ্য বিভাগ। এদিকে করোনা সংকট মোকাবেলায় জার্মানিতেও আবারও লকডাউন আসছে। দেশটিতে সংক্রমণের হার দ্রুত বেড়ে চলায় 2 নভেম্বর থেকে শুরু হবে লকডাউন। পুরো ইউরোপ জুড়েই করোনা সংক্রমণ দ্রুত বেড়ে চলেছে। যুক্তরাজ্যে বুধবার 310 জনের মৃত্যু এবং নতুন করে প্রায় 25,000 লোক সংক্রমিত হয়েছে। এরই মধ্যে স্পেন ও ইটালির মতো দেশগুলোতে রাতে কারফিউ জারি হয়েছে। অন্য প্রসঙ্গ এবার, অপরিচ্ছন্ন, নোংরা আর রক্তাক্ত বেডেই হয় অস্ত্রোপচার। প্রথম দেখায় মনে হতে পারে ময়লা ফেলা স্থান। রাজধানীর বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে র্যাব ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ অভিযানে বেরিয়ে আসে অনিয়মের নানা চিত্র। অভিযান শেষে 2টি হাসপাতাল সিলগালা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। জড়িত এমডি সহ 6 জনকে দেয়া হয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। শফিকুল হকের রিপোর্ট। অপারেশন থিয়েটারের মতো স্পর্শকাতর জায়গার এমন হাল দেখে যে কারো চোখ কপালে উঠবে এটাই স্বাভাবিক, কিন্তু এভাবেই চলছিল এসব হাসপাতাল। পরিচ্ছন্নতার লেশ মাত্র নেই, ফ্লোরে রক্তের দাগ ছড়িয়ে ছিটিয়ে আছে হ্যান্ড গ্লোভস সহ অস্ত্রোপচারের নানা সরঞ্জাম। শুধু কি তাই, প্রতারণা এমন পর্যায়ে পৌঁছেছে যে হাসপাতালের দেয়ালেই টাঙিয়ে দেওয়া হয়েছে সেবা নিতে আসা রোগীদের ব্যবস্থাপত্র। বুধবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুর ও শ্যামলী এলাকায় মক্কা মদিনা হাসপাতাল, নূরজাহান জেনারেল হাসপাতাল ও ক্রিসেন্ট হাসপাতালে একযোগে অভিযান চালায় র্যাব ও স্বাস্থ্য অধিদপ্তর। পেরিয়ে আসে চিকিৎসার নামে প্রতারণা, অবৈধ বাণিজ্য আর অনিয়মের নানা চিত্র। পঙ্গুতে গেছিলাম, ওইখানে ভর্তি হয় নাই, তারপরে ওইখানের এক ছেলে বলছিল যে এইখানে আসার জন্য। প্রাইভেট ভাবে না করে তাইলে সকাল পর্যন্ত এই হাত এইভাবেই থাকবো, সকালবেলা যে এই হাত কাইটা ফালা দিতে হবে। এটা এক মহিলা বলছে, পরবর্তীতে আমরা বুঝতে পারছি যে উনি দালাল। পঙ্গু হাসপাতালে আসা এসব রোগীদের হয়রানি করে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য করে আসছিল একটি চক্র। ধরা পড়ার পরও অভিযোগ অস্বীকার করেছেন এসব হাসপাতালের কর্তা ব্যক্তিরা। তাদের কাজ হলো আমাদের এখানে যে তারা যে এরিয়াতে থাকে ওই এরিয়া থেকে তাদের যদি রুগী থাকে তখন তারা এখানে আনে। এই ব্যবসা চলেই দালাল দেয়া, দালালের সাথে আমার কোনো দালাল নেই। র্যাব জানায় এসব বেসরকারি হাসপাতালে নাম সর্বস্ব ভুয়া ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, তাই উপযুক্ত সেবার অভাবে অঙ্গহানি সহ প্রাণহানির ঘটনাও ঘটছে। চিকিৎসার নামে অবৈধ বাণিজ্য কিংবা প্রতারণা বন্ধে এমন অভিযান চলমান থাকবে বলেও জানায় র্যাব। 3 হসপিটালের সর্বমোট আমরা 6 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হচ্ছে এবং আপনার মক্কা মদিনা এবং নূরজাহান হাসপাতালকে আমরা কিন্তু সিলগালা করে দিচ্ছি এবং আপনার ক্রিসেন্ট হাসপাতালকে আমরা সতর্ক করেছি যে তাদের আপগ্রেড করতে হবে। আপগ্রেড না করলে কিন্তু এটা আমাদের সার্ভিলেন্সে থাকবে, পরবর্তীতে এটাও কিন্তু আমরা সিভিয়ার স্টেপস উইল বি টেকেন এগেইনস্ট দেম। অভিযান শেষে এসব হাসপাতালে ভর্তি থাকা রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা। মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে সংজ্ঞায়িত করে গেজেট প্রকাশ করেছে সরকার। এখন থেকে যে কোনো স্থানে মুক্তিযোদ্ধা শব্দটি ব্যবহার করা হলে এর আগে বাধ্যতামূলক বীর শব্দটি ব্যবহার করতে হবে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানায়। এ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মতিয়ার রহমান স্বাক্ষরিত গেজেটে বলা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন 2018 অনুযায়ী মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে সংজ্ঞায়িত করতে হবে। এর আগে এই আইনের সঙ্গে মিল রেখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি মুক্তিযোদ্ধাদের নামের আগে বীর শব্দটি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল। রোহিঙ্গা সংকট নিয়ে প্রতিবেশী এবং বন্ধু দেশগুলোর আচরণে মারাত্মক হতাশ বাংলাদেশ। আন্তর্জাতিক সম্প্রদায়ের আপত্তি উপেক্ষা করে আগামী সপ্তাহেই ভাষান্তরে পাঠানো হচ্ছে বেশ কিছু রোহিঙ্গা পরিবারকে। কেউ কথা রাখেনি,
রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই আচরণ স্বীকার করে নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রীও। অনেক বক্তব্য শুনি, কিন্তু কাজের সময় উল্টো কাজ হয়। ইভেন চায়না, যাদের আমরা অনেক আশা করেছি যে তারা সার্ভিসটা দেবে, সবাই বলে, কিন্তু একটা লোকও তো এখনো যায় না। 3 বছর পার হয়ে গেছে, নট এ সিঙ্গল ওয়ান হ্যাজ গন। তারপরও বাংলাদেশ তাকিয়ে বন্ধু রাষ্ট্রগুলোর দিকে। এখনও ঢাকা বিশ্বাস করে মিয়ানমারকে মারাত্মক চাপে ফেলার সুযোগ আছে জাপান, চীন, যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপীয় ইউনিয়নের। জাপান আমার কাছে সেদিন দেখা করলেন, বললেন যে তারা এক পায়ে দাঁড়িয়ে আমাদের সাহায্য করবেন তাদের রিপাট্রিয়েশনের জন্য। তারা কিন্তু ইন এ ভেরি গুড পজিশন, কারণ তাদের সাথে আপনার মায়ানমার সরকারের খুব ভালো সম্পর্ক, সুতরাং তাদের কথাটা শুনবে। রোহিঙ্গাদের নিজেদের দেশে ফেরাতে চাপ তৈরিতে ব্যর্থ আন্তর্জাতিক সম্প্রদায় উল্টো বাংলাদেশকে চাপে রাখছে। বিশাল অঙ্ক ব্যয় করে তৈরি করা ভাষাঞ্চর প্রকল্পে রোহিঙ্গাদের নেবার বিষয়েও আপত্তি জানিয়েছে বিভিন্ন দেশ এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। এসব সত্ত্বেও 1 লাখ রোহিঙ্গাকে ভাষাঞ্চরে পাঠানোর ক্ষেত্রে এবার অনড় বাংলাদেশ। 1 লক্ষ রোহিঙ্গাকে আমরা এই ভাষাঞ্চর, আমাদের সিদ্ধান্ত আমরা এখনো অটল আছি। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP বলছে রোহিঙ্গাদের ভাষাঞ্চরে পাঠালে তাতে তাদের খরচ বাড়বে না। ডাইরেক্টর জেনারেল, ওনার সাথে আলাপ হয়েছিল, উনি বলছেন যে আমার কুতুপালঙ্গে নিতে যে খরচ হয় খাওয়ার দাওয়ার, আর ভাষাঞ্চরে নিতেও খরচের খুব তফাৎ হবে না। এরকম পরিস্থিতিতে সাগর উত্তাল না হলে নভেম্বরের প্রথম সপ্তাহেই রোহিঙ্গাদের আনুষ্ঠানিকভাবেই ভাষাঞ্চরে নেওয়া শুরু করবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ওখানে যারা যদি যায় তারা কিছু ইকোনমিক অ্যাক্টিভিটিতে, মাছ ধরা, মুরগি পালা, গরু পালা, আপনি যারা তাজ্জুব হবেন যে এই 306 জন যে আছে তারা এখন পার্লার, মহিলাদের পার্লার তৈরি করেছে ওখানকার মহিলারাই। তো বুঝেন। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দুর্নীতিবাজ সেই প্রজেকশনিস্ট আখতারুজ্জামান খানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। এই কর্মচারীর সম্পদ অনুসন্ধান করছে দুদক। গত 1 মাস আগে তার ব্যাপারে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয় এটিএন নিউজে। গত 1 যুগেরও বেশি সময় ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে রীতিমতো রাজত্ব করেছেন 3য় শ্রেণীর এই কর্মচারী আখতারুজ্জামান খান। তার কাজ ছিল রাস্তায় ঘুরে ঘুরে প্রজেক্টরে জনগণকে সচেতন করার ছবি দেখানো। জানা গেছে এই কাজটাই তিনি কম করেছেন। কাজ করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ঠিকাদারদের নানাভাবে সুবিধা পাইয়ে দেওয়ার, আর এভাবেই অর্থ হাতিয়ে নিয়েছেন। এমন ঘটনার শেষ নেই। ধরা পড়লে আক্তারকে বদলি করা হয় লক্ষ্মীপুরে। 2 সাইডে বাসে 2 সাইডে স্টিকার লাগাইয়া ছবি টবি তুলে দেখাই দিয়েছে যে স্টিকার লাগানো হয়ে গেছে। এভাবে মনে করেন টাকাটা জায়েজ করছে। সারা বাংলাদেশে পরিবার পরিকল্পনার উপরে বিলবোর্ড করা হইতো। সেই প্রতিটা থানায়, প্রত্যন্ত অঞ্চলে এই বিলবোর্ড লাগানো হইতো। মনে করেন কোটি কোটি টাকার এটা কাজ ছিল। টেন্ডারে দেখাইতো যে কত কোটি টাকার বিলবোর্ড স্থাপন করা হয়েছে, কিন্তু আসলে কিচ্ছু না। এইভাবে সে টাকাগুলো তার আত্মসাৎ করছে। আক্তারের ব্যাপারে বিভাগীয় অনুসন্ধান চলছিল। অবশেষে বৃহস্পতিবার তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। অধিদপ্তরের প্রশাসন বিভাগের পরিচালক হেমায়েত হোসেন এ সংক্রান্ত নোটিশে স্বাক্ষর করেন। তবে এ নিয়ে কথা বলতে রাজি হননি অধিদপ্তরের মহাপরিচালক শাহানারা বানু। আক্তারের সম্পদের অনুসন্ধান করছে দুদক। সম্প্রতি তার সম্পদের পরিমাপে রাজধানীর মিরপুরে যায় দুদক ও গণপূর্তের টিম। গত 1 মাস আগে আক্তারের অঢেল সম্পদ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয় এটিএন নিউজে। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। সময় হলো বাইজেস্টিল বিরতি নেবার, এরপর জানিয়ে ফিরছি। পাবনায় যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা নিচ্ছে না পুলিশ। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ারে। মুজিব বর্ষ উপলক্ষে এবছর জাতীয় যুব দিবসের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস। আগামী 1 নভেম্বর এই দিবসটি পালন করা হবে। বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানান, ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে দিবসের উদ্বোধন করবেন। মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ওসমানী স্মৃতি মিলনায়তনে। এবারে প্রতিপাদ্য মুজিব বর্ষের আহ্বান যুব কর্মসংস্থান।
প্রতিমন্ত্রী আরও জানান, জাতীয় যুব দিবস উপলক্ষে এবার 21 জন সফল আত্মকর্মী যুবক ও 5 জন যুব সংগঠককে জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে। তিনি আরও জানান, মুজিব বর্ষ এবং করোনাকে সামনে রেখে বঙ্গবন্ধু যুব ঋণ এবং যুবদের জন্য গ্রামে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দরিদ্র হ্রাসকরণ প্রকল্প নেওয়া হয়েছে। পুঁজি যখন গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে তখন গণমাধ্যমের বিকাশ বাধাগ্রস্ত হয়। মন্তব্য করে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, গণমাধ্যমকে মূলধারায় আনতে কাজ করছে সরকার। ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী উপলক্ষে সকালে কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত স্মারক বক্তৃতা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তথ্যমন্ত্রী। বলেন, দেশে অনেক পত্রিকা আছে যা নিয়মিত বের হয় না, তাদের ব্যাপারে সরকার কিছু নীতিগত সিদ্ধান্তে উপনীত হয়েছে। বিদেশের যেসব বহুজাতিক কোম্পানি এদেশের চ্যানেলগুলোতে বিজ্ঞাপন দিচ্ছে তাদেরকে অর্থ প্রদান করতে হবে বলেও জানান মন্ত্রী। সাংবাদিকদেরকে মালিকদের কাছে জিম্মি হয়ে থাকার সংকট ঘোচাতে সরকার কাজ করছে জানিয়ে এই অবস্থার পরিবর্তনে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন বলেও মত দেন তথ্যমন্ত্রী। মূলধারার গণমাধ্যম যাতে সুষ্ঠুভাবে বিকশিত হয় এবং এই মূলধারার গণমাধ্যমে সাংবাদিকরা কাজ করে, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় এবং আইসিটি মিনিস্ট্রি, টেলিকম মিনিস্ট্রি সহ আমরা যৌথভাবে কাজ করছি এবং সেখানে একটা শৃঙ্খলা আনার চেষ্টা করা হচ্ছে। চীনের বাজারে ৮,০০০-এরও বেশি পণ্যে যে শুল্কমুক্ত সুবিধা পেয়েছে বাংলাদেশ, তার সুযোগ নিতে চীনা বিনিয়োগও আসবে বাংলাদেশে। সকালে চীন বাংলাদেশ সহযোগিতা নিয়ে সিপিডি আয়োজিত ভার্চুয়াল এক আলোচনায় এমন অভিমত দেন বিশ্লেষকরা। তারা বলেন, সম্প্রতি দেশে চীনা বিনিয়োগ বাড়ছে। দেশের আনোয়ারা চীনা অর্থনৈতিক অঞ্চল হচ্ছে, যেখানে 60টি চীনা কোম্পানি বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। আশা করা হচ্ছে $100 কোটি বিনিয়োগ আসবে সেখানে। 2019 সালে চীন থেকে $140 কোটি নতুন বিনিয়োগ এসেছে। তবে চীনের সাথে যে বিশাল বাণিজ্য ঘাটতি আছে তা পূরণে সম্প্রতি পাওয়া 97% পণ্যে শুল্কমুক্ত সুবিধা অনেকটাই কাজে আসবে। চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, শুল্কমুক্ত সুবিধায় উপকৃত হবে দুদেশই। চীনে বাংলাদেশের রপ্তানি বাড়বে, আকৃষ্ট হবে বাংলাদেশ চীনা বিনিয়োগও। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, চীন বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন অংশীদার। দুই দেশের সম্পর্ক এখন নতুন উচ্চতায়। Rapid expansion. It has crossed $10 billion mark quite a few years ago. We welcome the recent initiative and declaration made by the Chinese authorities, making a lot of our exportable duty-free into China. Chinese investment in Bangladesh is switching from small projects to bigger projects. সিলেটে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যা মামলায় এএসআই আশিক এলাহির 5 দিন ও কনস্টেবল হারুনের দ্বিতীয় দফায় আরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে গতরাতে পুলিশ লাইন্স থেকে এএসআই আশিক এলাহিকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই নিয়ে আসা হয়েছে। এএসআই আশিক এলাহির নেতৃত্বেই রায়হানকে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। ঘটনার পর দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয় তাকে। এএসআই আশিক এলাহি পুলিশ লাইন্সে থাকলেও সে পিবিআই নজরদারিতে ছিল। এ মামলায় এখন পর্যন্ত 3 পুলিশ সদস্য সহ 4 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে মূল হোতা এসআই আকবর। তাকে ধরতে পিবিআই একাধিক টিম কাজ করে যাচ্ছে। বিলে মাছ ধরায় এক কৃষককে অপহরণ করে রাতভর নির্যাতন করেছেন পাবনার সাঁথিয়া উপজেলা যুবলীগ সভাপতি আশরাফুল আলম টুটুল। অথচ এ বিষয়ে মামলা নিচ্ছে না পুলিশ। যথারীতি অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত যুবলীগ নেতা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে আরও জানাচ্ছেন রিজভি জয়। পাবনার সাঁথিয়া উপজেলার হারিয়াকাহন গ্রামের সোনাইবিল শুষ্ক মৌসুমে চাষাবাদ আর বর্ষায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন গ্রামবাসী। তবে গত কয়েক বছর ধরে নিজেদের বিলে তারা নিজেরাই অনেকটা অবাঞ্ছিত হয়ে আছেন। অভিযোগের তীর উপজেলা যুবলীগ সভাপতি আশরাফুল আলম টুটুলের দিকে। বিলে মাছ ধরতে গেলে টুটুল বাহিনীর রোষানলে পড়তে হয় মৎস্যজীবীদের। জাল ফেলি, এই জালগুলো ওরা উঠে নিয়ে যায়, পোড়া দেয় এবং বিভিন্ন রকম হুমকি দুমকি দেয় টুটুল বাহিনীর লোকজন। ওরা ক্যানাল বাদ দিয়ে মাছ মারে, আমার সব জমি পড়ে থাকে। আবার ওই ক্যানালে যে কচুরি থাকে ওরা ঠেলে দিয়ে জমির উপর রাখে। সম্প্রতি নিজের জমিতে মাছ ধরেন কৃষক মাসুদ হোসেন।
এতে ক্ষিপ্ত হয়ে টুটুলের সন্ত্রাসী বাহিনী অস্ত্রের মুখে সাথিয়া হাট থেকে মাসুদকে তুলে নিয়ে যায়। অজ্ঞাত স্থানে রাতভর তার উপর নির্যাতন চলে। বাজারে ফেলে গেলে ভোরে গুরুতর আহত অবস্থায় মাসুদকে উদ্ধার করেন স্বজনরা। এ ঘটনায় মামলা করতে গেলে অসহযোগিতার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পিস্তল ঠেয়া দিয়ে আনতে লেয়ার পরে ওই নুন বুলিয়ে যা ধরেন আমাকে খুব মারধর করার পর আবার গাড়িতে টুটুলি বাঁচলিয়ে দেয়, বাঁচলিয়ে যার নামানে হাতে হাতে টুল ধরেন যে আমাকে দোস্তির মতন মারে। বিলিবিতে তো যাবি দেয় না, জমি জমার পার্টি জাল ধরি ভাড়া লিবে, জাল ধরি তুলি লি যায়, মনে করেন মা মাসি তুলি গালাগালি মারে। তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন টুটুল। আমি বললাম যে একটা লোককে এইভাবে নিয়ে আসা ঠিক হয় নাই, তোমরা আমার এখানে নিয়ে আসো, আমি এটা সমঝোতা করে দিই। এর বাইরে আমি কোনো কিছু জানি না ভাই, বুঝছেন। মামলা নিতে গাফিলতির অভিযোগও অসত্য বলে দাবি করছে পুলিশ। অভিযোগ দেওয়াই থাকতো তাহলে আজকে তার অভিযোগ দিতে আসতো না, 12টার সময় থানায় আসতে। আমি বললাম যে ঠিক আছে, আপনি অভিযোগ দিলেন আজকে, আমি মামলা নিয়ে নিব। আমি এই যে প্রোগ্রামে আসছি, প্রোগ্রাম থেকে যে মামলা রুজু করে ফেলবো। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা। সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। রফতানির ক্ষেত্রে চামড়াকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে দেশের পাট খাত। 2020-21 অর্থ বছরের প্রথম 3 মাসে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে 30.75 কোটি ডলার আয় করেছে বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর মাসিক প্রতিবেদনে বলা হয়, পাট ও পাটজাত পণ্যের এই রপ্তানি আয় গত বছরের একই সময়ের চেয়ে 39.26% বেশি, আর লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 11.85% বেশি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাট খাত উন্নয়ন ও সম্প্রসারণে বস্ত্র ও পাট মন্ত্রণালয় নানামুখী কর্মপরিকল্পনার প্রণয়ন ও বাস্তবায়নের ফলে জাতীয় অর্থনীতিতে এই খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমানে রপ্তানি বাণিজ্যে চামড়াকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পাট খাত। সরকার মানসম্মত পাটের উৎপাদনের লক্ষ্যে পাট অধিদপ্তরের আওতায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পটি 2018 সালের জুলাই থেকে 2023 সালের মার্চ মেয়াদে বাস্তবায়ন করছে। বিকাশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল যশোর সিটি কেবল। দুপুরে শহরের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে যশোর সিটি কেবলের চেয়ারম্যান এস.এম. মারুফ হাসান, ম্যানেজিং ডিরেক্টর মীর মোশাররফ হোসেন বাবু, বিকাশের বিজনেস ডেভেলপমেন্টের জেনারেল ম্যানেজার এস.এম. বেলাল আহমেদ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলার নানা প্রান্ত থেকে গ্রাহকরা বিকাশের মাধ্যমে এখন বিল পরিশোধ করতে পারবেন বলে জানিয়েছেন যশোর সিটি কেবল ম্যানেজিং ডিরেক্টর। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। চুয়াডাঙ্গায় বাণিজ্যিকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে শরীফা চাষ। সুস্বাদু এই ফলের চাহিদাও প্রচুর। বাজারে দাম ভালো থাকায় উৎপাদন বাড়াতে আগ্রহ তৈরি হয়েছে কৃষকের। কৃষি বিভাগ জানিয়েছে, মেওয়া বা শরীফায় লাভজনক চাষে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিক রহমানের তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট দেখে নেব। চুয়াডাঙ্গায় সদর ও জীবননগরে 50 বিঘা জমিতে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে শরীফা বা মেওয়া চাষ। এছাড়া বিচ্ছিন্নভাবে অনেকের বাড়ির আঙিনায় এ ফলের গাছ রয়েছে। কম খরচে লাভ বেশি হওয়ায় কৃষকরাও আগ্রহ দেখাচ্ছেন। এখানে দেশি ও থাই জাতের মেওয়া চাষ বেশি হচ্ছে। এই শরীফা খেতে খুবই মিষ্টি এবং সুস্বাদু। এর বাজার মূল্যও খুব বেশি অন্যান্য ফলের ছাড়া। এটা পরিচর্যা কম, এটাতে সার কীটনাশক একবারে বলতে গেলে লাগেই না। প্রতি বিঘা জমিতে 100 থেকে 120টি গাছ লাগানো যায়। প্রতিটি চারার দাম 60 থেকে 80 টাকা। গাছ লাগানোর 1 বছর পরেই ফুল আসতে শুরু করে। প্রতিটি গাছে 20 থেকে 25 কেজি পর্যন্ত ফল পাওয়া যায়। প্রতি কেজি মেওয়া বিক্রি হচ্ছে 200 থেকে 350 টাকায়। গত বছরও 20 লক্ষ টাকা বেচেছি। এখন আমরা শরীফা বিক্রি করতেছি 280 টাকা, 300 টাকা, 400 টাকা, এরকম মানে যেমন যেদিনকে বাজার সেইভাবে আমরা বেচা কেনা করি। ফলটি চাষ করে তাও বছরে 6 থেকে 7 লাখ টাকা আয় করা সম্ভব। মেওয়া চাষে খরচ কম। বাগান তৈরিতে সব ধরনের সহযোগিতা করছে সরকার।
কৃষকদের এ বিষয়ে কারিগরি প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। আত্মপরিচর্যা এবং এর চারাগুলো কিভাবে করে সেগুলো আমরা কৃষক পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে তাদের আবার সুবিধায়। তুনাজদিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বাজেটের বিরতি নিচ্ছি, আবারও এরপর জানিয়ে ফিরছি। ফ্রান্সের নিস শহরে গির্জায় ছুরি হামলা, নিহত 3। চ্যাম্পিয়ন্স লিগ, জুভেন্টাসকে হারিয়ে গ্রুপ শীর্ষে বার্সা। বিরতির পর ফিরে এসে নিউজ আওয়ারে আরো একবার স্বাগত জানাচ্ছি। ফিরে এসেই জানাবো দেশের বাইরের খবর। ফ্রান্সের নিস শহরের একটি গির্জার পাশে ছুরি হামলায় কমপক্ষে 3 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে এক ব্যক্তি ছুরি দিয়ে কয়েকজনের উপর হামলা চালায়। এক পর্যায়ে সে এক নারী সহ 2 জনকে গলা কেটে হত্যাও করে। পরে গুরুতর আহত অপর এক ব্যক্তি প্রাণ হারান। এই ঘটনাকে নটরডেম গির্জার উপর সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন শহরটির মেয়র ক্রিস্টিয়া এস্ট্রোজি। হামলাকারীকে এরই মধ্যে আটক করা হয়েছে বলেও জানান তিনি। ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়ার সময় হামলাকারী আল্লাহু আকবর বলে চিৎকার করছিল বলে জানায় বিবিসি। ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে দেশটির জাতীয় সন্ত্রাস দমন বিভাগ। এছাড়া কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থল নিজ শহরে পৌঁছবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এবার মার্কিন নির্বাচনের খবর। আগামী 3 নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ইতোমধ্যে আগাম ভোট পড়েছে 7 কোটিরও বেশি। বিভিন্ন জরিপ বলছে ভোটের দৌড়ে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেকটা এগিয়ে জো বাইডেন। কিন্তু এসব জরিপ কি আদৌ বলতে পারে কে হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট? দেখে নেই মফিদুল তপুর রিপোর্ট। অর্থনৈতিক ও সামরিক পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আগ্রহ গোটা বিশ্বেরই। সবার নজর তাই বিভিন্ন জনমত জরিপে। ধারণা করার চেষ্টা করছেন আগামী 4 বছর কে থাকবেন হোয়াইট হাউসে। বর্তমান রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি বারাক ওবামার সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেমোক্রেট জো বাইডেন। মার্কিন জরিপ প্রতিষ্ঠানগুলোর ফলাফলের গড় হিসাব করে বিবিসি বলছে এই মুহূর্তে নির্বাচন হলে বাইডেনের চেয়ে অন্তত 9% ভোট কম পাবেন ট্রাম্প। This election is a choice between the Trump super recovery, which is what we're having, or a Biden depression. Sad to say. তবে বিবিসি এও বলছে জনমত জরিপে এগিয়ে থাকা বা বাস্তবে বেশি ভোট পেলেও যে বাইডেনই প্রেসিডেন্ট হতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই। 2016 সালের নির্বাচনেও হিলারি ক্লিন্টন ট্রাম্পের চেয়ে প্রায় 30 লাখ ভোট বেশি পেয়েছিলেন। কিন্তু মার্কিন নির্বাচন পদ্ধতির জটিল হিসাব নিকাশে রাজ্যভিত্তিক ইলেকটোরাল কলেজের অধিক সমর্থন নিয়ে সেবার জিতেছিলেন ট্রাম্প। এবারও এরকম কিছু হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। মার্কিন রাজনীতিতে বেশ প্রভাব রয়েছে হিস্প্যানিক ল্যাটিনো ভোটারদের। তাদের একটি বড় অংশই মনে করে করোনা সহ গুরুত্বপূর্ণ সংকট মোকাবেলায় ট্রাম্পের চেয়ে বাইডেন বেশি যোগ্য। অন্যদিকে সমর্থন আদায়ের চেষ্টায় শেষ মুহূর্তেও হাল ছাড়ছেন না ট্রাম্প। যুক্তরাষ্ট্রে হিস্পানিক বা ল্যাটিনো ভোটারের সংখ্যা কৃষ্ণাঙ্গ ভোটারের চেয়ে কিছুটা বেশি, প্রায় 3,20 লাখ। পিউ রিসার্চের জরিপ বলছে হিস্পানিকদের 53% বাইডেনের পক্ষে। বাইডেনের মূল ইস্যুগুলোতে একমত তারা। অন্যদিকে ট্রাম্পের উপর আস্থা 30% হিস্পানিক ভোটারের। বেকারত্ব ও করোনা মহামারী মোকাবেলায় ট্রাম্পের ব্যর্থতাকে ভালোভাবে নেননি ল্যাটিনো ভোটাররা। আমার তো মনে হয় জো বাইডেনই সঠিক ব্যক্তি।
তাকে সুযোগ দেওয়া দরকার, কারণ বাইডেনই অন্তত হিস্পানিকদের সঙ্গে কথা বলেছেন, আমাদের বিষয়েও আগ্রহ দেখিয়েছেন। বাইডেন বলেছেন সব অনিবন্ধিত নাগরিককে বৈধ করার উদ্যোগ নেবে। আমি তার উপরেই আস্থা রাখতে চাই। ফ্লোরিডায় নিবন্ধিত অভিবাসী ভোটারদের 54% হিস্পানিক। টেক্সাসে এ হার মোট ভোটারের 52%। এই দুই রাজ্যে ল্যাটিনো হিস্পানিক ভোটাররাই জয় পরাজয়ের মূল নিয়ন্তা। অন্যান্য রাজ্যেও হিস্পানিকরা ছড়িয়ে ছিটিয়ে আছেন। ট্রাম্প কোভিডের কারণে দেশকে বন্ধ করার বিরোধিতা করছেন। আমরা আমাদের ব্যবসা বন্ধ করতে চাই না। তিনি সংখ্যালঘুদের সহায়তা করেন। তিনি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসী, তার নীতি আছে। Get the criminals out of the country. You know, I was raised Catholic, very strong Christian beliefs. ট্রাম্প যা বিশ্বাস করেন তা তিনি সরাসরি বলে ফেলেন। গত 4 বছরে তিনি কোনো ভয়াবহ কাজ করেছেন বলেও মনে হয় না। বাইডেন কি করতে চান তা এখনো জানি না, তাই ভোটের ব্যাপারে আমি এখনো সিদ্ধান্তহীন। জরিপে হিস্পানিকদের কাছে জো বাইডেনের পাল্লা ভারী দেখালেও জনসমর্থন বাড়াতে শেষ মুহূর্তেও চেষ্টা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবার খেলার খবর। আইসিসির দেয়া 1 বছরের নিষেধাজ্ঞা থেকে এখন মুক্ত সাকিব আল হাসান। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের দর্শকদের ধন্যবাদ জানান তিনি। এই পোস্টে সাকিব লেখেন, খেলবে টাইগার, জিতবে দেশ। এই স্লোগান মনে নিয়ে আবারও 22 গজে ফিরছি। কঠিন সময় যারা পাশে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানান সাকিব। তবে এই পোস্টে প্রশ্নবোধক চিহ্ন রেখে সাকিব দর্শকদের উদ্দেশ্যে লেখেন, ভবিষ্যতেও পাশে থাকবেন তো? এদিকে সাকিবের শাস্তি শেষ হওয়ায় ফেসবুকে স্বস্তি প্রকাশ করেন মুশফিক রহিম। সাকিবের সঙ্গে খেলার মাঠের বেশ কিছু ছবি পোস্ট করে তিনি লেখেন, 1 বছর শেষ হওয়ায় অনেক খুশি, আবারও দুজন একসঙ্গে খেলতে পারবো। অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদ সাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ওয়েলকাম ব্যাক চ্যাম্প। এদিকে তাসকিন, সাব্বির ও মিরাজরা সাকিবকে নিয়ে তাদের নিজ নিজ অফিসিয়াল ফেসবুক পেজে ছবি পোস্ট করেন। বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে খেলতে মুখিয়ে আছেন তারা। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচে বুধবার জয় পেয়েছে বার্সেলোনা, ম্যান ইউ এবং ডর্টমুন্ড। জুভেন্টাসকে 2-0 গোলে হারিয়ে বার্সা নিজেদের গ্রুপের শীর্ষে উঠল। এছাড়া এইচ গ্রুপে ম্যান ইউ 5-0 গোলে লাইপজিগকে এবং পিএসজি 2-0 গোলে ইস্তানবুল বাসাকশেহিরকে হারায়। আর এফ গ্রুপে ডর্টমুন্ড 2-0 গোলে জিতেছে জেনিতের বিপক্ষে। দলের সবচেয়ে বড় তারকা করোনা আক্রান্ত রোনালদোকে ছাড়াই নিজেদের মাঠে মেসির বার্সেলোনাকে আতিথ্য দেয় জুভেন্টাস। স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে রোনালদোর অভাব ভালোমতোই টের পেয়েছে তুরিনের দলটি। মাত্র 4 দিন আগে এল ক্লাসিকোতে রিয়ালের কাছে 3-1 গোলে হারের পর ক্লাব সভাপতি বার্তোমেউর পদত্যাগে যুবদের বিপক্ষে স্বস্তি নিয়েই মাঠে নামে বার্সা। ম্যাচের শুরুতে সুযোগ নষ্ট করে তারা। পরে 14 মিনিটে উসমান দেমবেলে দলকে এগিয়ে দেন। বিরতির আগেই ব্যবধান বাড়াতে পারত বার্সেলোনা, কিন্তু লিওনেল মেসি ও আতোয়া গ্রিজমানদের সুযোগ নষ্টের মহড়ায় তা সম্ভব হয়নি। জুভেন্টাসও বার্সার জালে বল পাঠিয়েছে ঠিকই, তবে বাতিল হয়েছে অফসাইডের কারণে। ম্যাচের শেষ দিকে পিয়ানিচকে ফাউল করায় জুভ ডিফেন্ডার দেমিরালকে লাল কার্ড দেখান রেফারি। পেনাল্টি থেকে গোল করেন লিওনেল মেসি। এই ম্যাচে 2-0 ব্যবধানের জয়ে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠল বার্সেলোনা। 3 পয়েন্ট নিয়ে ঠিক নিচেই ইউভেন্টাস। এদিকে নিজেদের মাঠে লাইপজিগের বিপক্ষে গোল উৎসবে মাতে ম্যানচেস্টার ইউনাইটেড। 5 গোল দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নেয় রেড ডেভিলরা। রাশফোর্ড একাই করেছেন 3 গোল, বাকি দুটো গ্রিনউড ও মার্শালের। সৈকত দাশগুপ্ত, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। শেষ করার আগে এক নজরে শিরোনামগুলো দেখে নেব আরেকবার। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছুটি 14 নভেম্বর পর্যন্ত। আসতে পারে করোনার দ্বিতীয় ঢেউ, মোকাবেলায় প্রস্তুত সরকার। চব্বিশ ঘন্টায় দেশে 25 জনের মৃত্যু, ফ্রান্সে লকডাউন। মুক্তিযোদ্ধা শব্দের আগে বীর ব্যবহার করতে হবে।
মার্কিন নির্বাচন, দুই শিবিরের শেষ মুহূর্তের জোর প্রচারণা। পাবনায় যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা নিচ্ছে না পুলিশ। ফ্রান্সের নিস শহরে গির্জায় ছুরি হামলা, নিহত 3। চ্যাম্পিয়ন্স লিগ, জুভেন্টাসকে হারিয়ে গ্রুপ শীর্ষে বার্সা। এই ছিল নিউজ আওয়ারে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেজে স্টার লিখে স্পেস দিয়ে এন লিখে পাঠিয়ে দিন 5959 নম্বরে।